ভয়ের দুনিয়ায় তোমাকে স্বাগতম। আজকে তোমাদের শোনাবো অভিশপ্ত বাড়ির একটা ঘটনা। চলো দেরি না করে গল্পটা শুরু করি। গল্পটা ভালোভাবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। শহর থেকে কিছুটা দূরে পুরনো আমবাগানের পাশে দাঁড়িয়ে আছে এক 3 তলা বাড়ি, যার নাম ঝন্টু ম্যানশন। তবে নামটা এখন কেবলই ব্যঙ্গ, কারণ বিগত 20 বছর ধরে বাড়িটা তালাবন্ধ। এই বাড়ির মালিক ছিলেন ধনী ব্যবসায়ী হেমন্ত চৌধুরী। গুজব আছে প্রায় 20 বছর আগে 3য় তলার নির্মাণ কাজ চলাকালীন এক রহস্যজনক দুর্ঘটনা ঘটে। একজন রাজমিস্ত্রি উপর থেকে পড়ে মারা যায় এবং তার পরপরই হেমন্ত চৌধুরীর স্ত্রী মানসিক ভারসাম্য হারান। এই ঘটনার পরই হেমন্ত চৌধুরী সব কাজ বন্ধ করে সপরিবারে শহর ছাড়েন। এলাকার মানুষের বিশ্বাস, সেই রাজমিস্ত্রির অতৃপ্ত আত্মাই বাড়িটিকে অভিশাপ দিয়েছে। এই বাড়ি এবং এর অভিশাপ নিয়ে 3 বন্ধু অর্ণব, সৌরভ এবং রুমেলের আগ্রহ ছিল প্রচণ্ড। তারা অ্যাডভেঞ্চার প্রিয় এবং ভূতের গল্পে তাদের প্রবল কৌতূহল। ঝন্টু ম্যানশন নিয়ে এলাকায় অনেক গল্প প্রচলিত, কিন্তু কেউ দিনের আলোতেও বাড়ির ফটক পেরোনোর সাহস দেখায় না। গুজব আছে রাতে বেলা নাকি বাড়ির ভেতরে অশরীরী ছায়া ঘোরাফেরা করে আর শোনা যায় চাপা কান্নার শব্দ। এক পূর্ণিমার রাত, বাতাস শান্ত, কিন্তু চাপা একটা উত্তেজনা বিরাজ করছে। 3 বন্ধু সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের উদ্দেশ্য ছিল এই ভৌতিক রহস্যের পেছনে আসল সত্যটা খুঁজে বের করা। অর্ণব বলল, যদি কিছু না থাকে তবে অন্তত একটা দারুণ গল্প তো হবে, আর যদি কিছু পাই তবে তো বিখ্যাত হয়ে যাব। সৌরভ একটু কাপা গলায় বলল, যদি সত্যি কিছু থাকে আর সেটা যদি আক্রমণাত্মক হয়। রুমেল হাসতে হাসতে বলল, তাহলে তো আমাদের অ্যাডভেঞ্চার সার্থক, আর আমার ক্যামেরায় অন্তত একটা স্পষ্ট প্রমাণ চাই। রাত তখন প্রায় 11টা বেজে গেছে। চারপাশে নিস্তব্ধতা, কেবল ঝিঁঝি পোকার ডাক আর নিশাচর পাখির শব্দ। আমবাগানের প্রবেশপথ পার হয়ে তারা ঝন্টু ম্যানশনের সামনে পৌঁছালো। বিশাল লোহার গেটটা মরিচায় জংধারা। ভেতরে ঢোকার কোনো উপায় না দেখে তারা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করল। বিশাল উঠোনটা আগাছায় ভরা, যেন এক পরিত্যক্ত রাজত্ব। লতাপাতায় ঢেকে আছে চারিদিক। টর্চের আলোয় তারা বাড়ির প্রধান দরজায় পৌঁছালো। দরজায় হাত দিতেই তাদের মনে হলো দরজাটা ভেতর থেকে গরম। দরজাটা সামান্য ধাক্কা দিতেই ক্যাচ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই পুরনো ধুলো, স্যাঁতসেঁতে গন্ধ আর পচা কাঠ আর ভেজা মাটির তীব্র গন্ধ নাকে এলো। হলঘরটা বেশ বড়। ভেতরে সব আসবাবপত্র কাপড়ে ঢাকা, অনেকটা সাদা কফিনের মতো দেখতে। এক কোণে একটা বিশাল মাকড়সার জাল। হলঘরের মাঝখানে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। হঠাৎ সৌরভের টর্চের আলোয় মেঝের দিকে চোখ যেতেই সে আটকে উঠল। মেঝেতে শুকনো রক্তের মতো লালচে ছোপ ছোপ দাগ। এগুলো কিসের দাগ? ভয়ে অর্ণবের গলা শুকিয়ে গেল। পুরনো রক্ত মনে হচ্ছে। সাহস করে বলল রুমেল, ছুটি তোলার জন্য ক্যামেরা বের করে। তারা সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। কাঠের সিঁড়িগুলো তাদের পায়ের চাপে মচমচ শব্দ করে উঠল। তা নিস্তব্ধ রাতে আরও ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল যেন ঘুমন্ত কোনো দৈত্য জেগে উঠছে। 2য় তলায় সবকিছু মোটামুটি স্বাভাবিক মনে হলো। কয়েকটি ঘরের দরজা খোলা, ভেতরে ধুলোর আস্তরণ। কিন্তু একটি বন্ধ ঘরের সামনে এসে অর্ণবের টর্চের আলো যেন স্তব্ধ হয়ে গেল। দরজাটা ভেতর থেকে তালা দেওয়া। দরজার কাছে গিয়ে তারা একটা মৃদু কান্নার শব্দ শুনতে পেল। এই ঘরেই কিছু আছে, ফিসফিস করে বলল সৌরভ। এই কান্না মানুষের নয়। ঠিক তখনই তাদের পেছন থেকে একটা মেয়ের চাপা হাসি শোনা গেল। হাসিটা যেন দেয়াল ভেদ করে আসছে। 3 জনই থমকে গেল। অর্ণব দ্রুত টর্চের আলো চারিদিকে ঘুরিয়েও তারা কাউকে দেখতে পেল না। হাসিটা ক্রমশ তীব্র হচ্ছে। রুমেল সাহস করে বলল, আমরা সম্ভবত কোনো অশুভ শক্তির ডোমেইনে ঢুকে পড়েছি। আমাদের একসঙ্গে থাকতে হবে। তারা দ্রুত 3য় তলার দিকে দৌড়ালো। তাদের মনে হলো যেন কেউ তাদের অনুসরণ করছে, অথচ পেছনে কেউ নেই। 3য় তলায় গিয়ে তারা দেখল কাজ সত্যিই অসমাপ্ত। দেয়ালের ইটগুলো বেরিয়ে আছে, জানালার কাজ লাগানো হয়নি, কেবল খোঁড়া ফ্রেম। ছাদের দিকে তাকিয়ে অর্ণব চিৎকার করে উঠল। ছাদের মাঝখানে চাঁদনি রাতে স্পষ্ট দেখা গেল একজন মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি পরা, কিন্তু তার মুখটা যেন ঘন অন্ধকারে ঢাকা। মহিলাটি ধীরে ধীরে হাত তুলে তাদের দিকে ইশারা করলেন। তাদের মনে হলো মহিলাটি শূন্যে ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসছেন। মহিলাটির হাত যখন উপরে উঠে গেল, তখন তারা স্পষ্ট দেখতে পেল তার হাতের কবজিতে গভীর আঘাতের দাগ। এটাই সেই অভিশাপ, আর্তনাদ করে বলল সৌরভ। এখান থেকে পালাতে হবে। তারা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল।
এমন সময় নিচ থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে উঠল। চিৎকারটা এত তীব্র ছিল যে তাদের কান ঝালাপলা হওয়ার উপক্রম হলো। মনে হচ্ছিল যেন কেউ তাদের নাম ধরে ডাকছে, কিন্তু সেই কণ্ঠস্বর মানুষের নয়, যেন কোনো জন্তুর ডাক। সিঁড়ির মাঝপথে এসে তারা দেখল তাদের পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু এর উপস্থিতি ছিল হিমশীতল এবং চরম শক্তিশালী। মূর্তিটা ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। এই মূর্তিটির পেছনেই ছিল সেই রাজমিস্ত্রির অতৃপ্ত আত্মা, যার কথা এলাকার মানুষ বলতো। ভরে জমে গিয়ে তিন বন্ধু তখন কি করবে বুঝতে পারছিল না। ছায়ামূর্তিটা তাদের একেবারে কাছাকাছি চলে এলো। সেই মুহূর্তেই রুমেলের চোখে পড়ল হলঘরের দরজার পাশে রাখা একটি পুরনো জংধরা ত্রিশূল, যা হয়তো বাড়ির কোনো পুরনো দারোয়ানের ছিল। নিজের জীবনের ভয়কে উপেক্ষা করে রুমেল সেই ত্রিশূলটি তুলে নিল এবং ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারল। তৎক্ষণাৎ একটি বিকট শব্দ করে ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। এর সাথে সাথে বাড়ির ভেতরের সব আলো, শব্দ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, যেন কোনো ভয়ানক খেলা হঠাৎ শেষ হয়ে গেল। তিন বন্ধু তখন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তারা প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে বের হলো। প্রাচীর টপকে আমবাগানের অন্ধকার পেরিয়ে ছুটতে থাকলো শহরের দিকে। পিছনে আর একবারও ফিরে তাকালো না। পরের দিন সকালে কাঁপতে কাঁপতে তারা পুলিশের কাছে গেল এবং রাতে ঘটে যাওয়া ঘটনা বলল। তারা তাদের তোলা একটি ঝাপসা ছবিও দেখালো, যেখানে তৃতীয় তলায় একটা অস্পষ্ট সাদা ছায়া দেখা যাচ্ছিল। কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করল না, শুধু হাসলো আর মানসিক চাপ কমানোর পরামর্শ দিল। অভিশপ্ত বাড়ি আজও সেখানে দাঁড়িয়ে আছে, তার চিরন্তন অভিশাপ নিয়ে। আজও গভীর রাতে আমবাগানের পথচারীরা চাপা কান্নার শব্দ শুনতে পায়, ও পূর্ণিমার রাতে অসমাপ্ত তৃতীয় তলায় নাকি আজও সেই রহস্যময় সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। তিন বন্ধু সেই রাতে নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসতে পারলেও তারা আর কখনো কোনো ভৌতিক জায়গায় অ্যাডভেঞ্চারে যায়নি। ঝন্টু ম্যানশনের সেই রাতটা তাদের জীবনের এক বিভীষিকাময় অধ্যায় হয়ে রয়ে গেল, যা প্রমাণ করে কিছু রহস্য কেবল গল্পের পাতায় নয়, বাস্তবেও মানুষের নাগালের বাইরে।